শহীদ মিনারের ৩টি প্রধান স্তম্ভ যেমন আমাদের মনে করিয়ে দেয় অনুচ্ছেদ ৩-এর রাষ্ট্রভাষা বাংলার কথা, তেমনি ঢাকা শহর ৫বার রাজধানী হওয়ার ঐতিহাসিক তথ্যটি আপনাকে মনে রাখতে সাহায্য করবে অনুচ্ছেদ ৫-এর রাজধানীর কথা। এমনকি গণতন্ত্র ও মানবাধিকার এই দুটি শব্দে থাকা মোট ১১টি অক্ষরই বলে দেয় আমাদের সংবিধানের ১১ নম্বর অনুচ্ছেদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। আমাদের সংবিধানের শুরুতেই আছে দেশের নাম ও সীমানা, যেখানে সীমানা ভাগ হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই অনুচ্ছেদ ২-এর পরপরই ২-এর কতে যুক্ত হয়েছে রাষ্ট্রধর্মের বিধান। আবার ১৯৪৫ সালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অসংখ্য আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা আপনাকে খুব সহজেই মনে রাখতে সাহায্য করবে অনুচ্ছেদ ১৪৫-এ বর্ণিত চুক্তি ও দলিলের কথা। আজকের এই ভিডিওতে আমরা সংবিধানের ১ থেকে ১৫৩ পর্যন্ত সবগুলো গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ মুখস্থ না করে ঠিক এভাবেই ছবি, সংখ্যা এবং বাস্তব জীবনের লজিক ব্যবহার করে আয়ত্ত করব। তো আমাদের আজকের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো সংবিধানকে ভয় পেয়ে পাতা ধরে মুখস্থ না করে এর ভেতরের লজিকটা খুঁজে বের করা, এমন কিছু কৌশল শেখা যা দিয়ে সংবিধানের জটিল বিষয়গুলো খুব সহজে মনে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এত বড় একটা সংবিধানের পুরো গঠনটা কিভাবে মনে রাখা যায়? এর জন্য আমাদের প্রথমেই দরকার একটা মাস্টার কি, মানে এমন একটা সূত্র যা দিয়ে পুরো সংবিধানের ১১টা ভাগকেই একবারে আনলক করে ফেলা যাবে। হ্যাঁ, ঠিক এটাই। দেখে হয়তো অবাক লাগছে, কিন্তু এই একটা লাইনই হল সংবিধানের ১১টা ভাগ মনে রাখার সেই মাস্টার কি। এখানের প্রত্যেকটা শব্দাংশ আসলে এক একটা ভাগের প্রথম অক্ষর। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। তাহলে চলুন এই মাস্টার কিটা একটু ভেঙে দেখি। দেখুন, প্র দিয়ে শুরু হচ্ছে প্রথম ভাগ, প্রজাতন্ত্র। এরপর রা দিয়ে দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মৌ দিয়ে তৃতীয় ভাগ, মৌলিক অধিকার। তারপর নি দিয়ে নির্বাহী বিভাগ। এভাবে একটার পর একটা শব্দাংশ সংবিধানের প্রত্যেকটা ভাগকে পয়েন্ট আউট করছে। এই একটা চার্ট যদি মাথায় গেঁথে যায়, তাহলে পুরো সংবিধানের একটা ম্যাপ কিন্তু আমাদের হাতের মুঠো চলে আসছে। এখন চলুন সংবিধানের প্রথম দুটো ভাগ, মানে প্রজাতন্ত্র আর রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এগুলোকে একটা গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করি। একটা দেশ কিভাবে জন্ম নেয়, ঠিক সেই গল্প। ভাবুন তো, একটা নতুন দেশ বানাতে হলে সবার আগে কি দরকার? একটা নাম, তাই না? এই নামটাই আমরা পাচ্ছি অনুচ্ছেদ ১-এ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। নামের পর দরকার সীমানা, যা আছে অনুচ্ছেদ ২-এ। সীমানার সাথেই চলে আসে রাষ্ট্রধর্মের কথা অনুচ্ছেদ ২-এর কতে। এরপর দেশের ভাষা কি হবে সেটা বলা আছে অনুচ্ছেদ ৩-এ। তারপর দেশের প্রতীক, মানে জাতীয় সঙ্গীত, পতাকা, এসব আছে অনুচ্ছেদ ৪-এ। একটা রাজধানী তো লাগবেই, যা আছে অনুচ্ছেদ ৫-এ। আর সবশেষে এই দেশে কারা থাকবে, মানে নাগরিক কারা, সেই কথা বলা আছে অনুচ্ছেদ ৬-এ। দেখুন, কি দারুণ একটা লজিক্যাল ফ্লো। গল্পটা তো হলো, এখন দেশের আদর্শ কি হবে, রাষ্ট্রটা চলবে কোন নীতির ওপর? অনুচ্ছেদ ৮ আমাদের ঠিক সেটাই বলছে। রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি বা পিলার হল ৪টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, ১৩ থেকে ২৫ পর্যন্ত অনুচ্ছেদগুলো মনে রাখা কিন্তু একটু কঠিন লাগতে পারে। এর জন্যও একটা দারুণ গল্প আছে। এই গল্পের প্রত্যেকটা শব্দ এক একটা অনুচ্ছেদের কথা মনে করিয়ে দেবে। যেমন মালিক থেকে আসছে মালিকানার নীতি, অনুচ্ছেদ ১৩। কৃষক থেকে কৃষক শ্রমিকের মুক্তি, অনুচ্ছেদ ১৪। মৌলিক প্রয়োজন মানে অনুচ্ছেদ ১৫। গ্রামে মানে গ্রামীণ উন্নয়ন, অনুচ্ছেদ ১৬। আর অবৈতনিক শিক্ষা হল অনুচ্ছেদ ১৭। কি দারুণ ব্যাপার, তাই না? একটা বাক্য দিয়ে প্রায় ১ ডজন অনুচ্ছেদ মনে রাখা যাচ্ছে। এবার আমরা সংবিধানের এমন একটা অংশে ঢুকছি যেটা আমাদের সবার জন্য জানা খুবই জরুরি, মৌলিক অধিকার। এটা বলতে পারেন আমাদের সবার জন্য একটা রক্ষা কবচ। চলুন দেখি এগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। মৌলিক অধিকারের মধ্যে কিছু স্বাধীনতা আছে যেগুলো একটা আরেকটার সাথে চেইনের মতো পড়ে যুক্ত। ব্যাপারটা খুব মজার। ভাবুন, প্রথমে দরকার চলাফেরার স্বাধীনতা, যেটা আছে অনুচ্ছেদ ৩৬-এ। আচ্ছা, স্বাধীনভাবে চলতে পারলেই তো মানুষের সাথে মেশা যায়, মানে সমাবেশ করা যায়, তাই না? এটা হলো অনুচ্ছেদ ৩৭। আর সমাবেশ করলেই তো সংগঠন করার চিন্তা মাথায় আসে, যা আছে অনুচ্ছেদ ৩৮-এ। সংগঠনে নিজের মত প্রকাশের জন্য কি দরকার? চিন্তা আর বাকস্বাধীনতা, অনুচ্ছেদ ৩৯। আর এই সবগুলো স্বাধীনতা থাকলেই একজন তার নিজের পছন্দ মতো পেশা বেছে নিতে পারে, যা আছে অনুচ্ছেদ ৪০-এ। কি দারুণ একটা লজিক্যাল সিকোয়েন্স। কিন্তু কথা হলো, এই অধিকারগুলো যদি কেউ কেড়ে নিতে চায়, তখন কি হবে? এখানেই আমাদের হাতে আসছে সবচেয়ে পাওয়ারফুল আইনি অস্ত্রটা, আর সেটার নাম হল রিট। সংবিধানের ১০২ নম্বর অনুচ্ছেদ আমাদের এই পাওয়ারটা দিয়েছে। যে কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হলে সেটার প্রতিকারের জন্য সরাসরি হাইকোর্টে রিট করা যায়। রিট আছে মোট ৫ ধরনের। ধরুন, কাউকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, তার জন্য আছে হেবিয়াস কর্পাস। কোনো সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করছেন না, তাকে কাজ করার নির্দেশ দেওয়ার জন্য আছে ম্যান্ডেমাস।
কোনো আদালত তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছে, তাকে থামানোর জন্য আছে প্রহিবিশন। কোনো মামলার নথি উচ্চ আদালতে তলব করার জন্য সার্টিওরেরি। আর কোনো ব্যক্তি কোনো ক্ষমতা বলে একটি সরকারি পদে আছেন তা জানতে চাইলে জারি হয় কো-ওয়ারেন্টও। এতক্ষণ তো অধিকারের কথা বললাম, এখন দেখব এই অধিকারগুলো রক্ষা করার দায়িত্ব কাদের। মানে সরকারের 3টা প্রধান বিভাগ, নির্বাহী, আইনসভা আর বিচার বিভাগ। চলুন এই বিভাগগুলোর সবচেয়ে দরকারি আর আলোচিত কয়েকটা অনুচ্ছেদ এক ঝলকে দেখে নিই। আইনসভা নিয়ে কথা উঠলেই যে অনুচ্ছেদটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটা হলো 70 নম্বর অনুচ্ছেদ, যেটাকে আমরা ফ্লোর ক্রসিং বলি। সোজা কথায় কোনো সংসদ সদস্য যদি তার নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সংসদে ভোট দেন তাহলে তার সদস্যপদটাই চলে যাবে। এটা দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান। এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখছেন 60, এটা কি? এটা হলো সংসদের কোরাম। অনুচ্ছেদ 75 অনুযায়ী সংসদ অধিবেশন চালানোর জন্য মিনিমাম এই 60 জন এমপের উপস্থিতি লাগবেই। এর কম হলে স্পিকার অধিবেশনটা আর চালাতে পারেন না, স্থগিত করে দেন। বাজেট আর অর্থবিল এই দুটো শব্দ আমরা প্রায় শুনি, কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি? বাজেট, যা অনুচ্ছেদ 87তে আছে, সেটা হলো সরকারের সারা বছরের আয় ব্যয়ের বিশাল একটা প্ল্যান। আর অর্থবিল, অনুচ্ছেদ 81, সেটা হলো ট্যাক্স বা লোন নিয়ে একটা স্পেসিফিক বিল। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো যে কোনো অর্থবিল শুধুমাত্র অর্থমন্ত্রী সংসদে তুলতে পারেন, অন্য কেউ নয়। এবার আসি সরকারের তৃতীয় স্তম্ভ, বিচার বিভাগে। সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদ একদম পরিষ্কার করে বলে দিচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হবে সুপ্রিম কোর্ট। আর এর থাকবে দুটো ভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। দেশের পুরো বিচার ব্যবস্থার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। একটা জিনিস মনে রাখতে হবে, সংবিধান কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম না। এটা একটা জীবন্ত দলিলের মতো, সময়ের সাথে সাথে এটা বদলায়। আর এই বদলানোর দুটো উপায় হলো সংশোধনী আর তফসিল। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় সংবিধান কতটা বদলেছে। দেখুন, 1975-এ চতুর্থ সংশোধনীর মাধ্যমে এলো রাষ্ট্রপতি শাসিত সরকার। আবার 91-এ দ্বাদশ সংশোধনীতে আমরা ফিরে গেলাম সংসদীয় পদ্ধতিতে। এরপর অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলো। আর খুবই গুরুত্বপূর্ণ, পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো। আর তফসিল মানে হল সংবিধানের পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স, যেখানে বিভিন্ন অনুচ্ছেদের ডিটেলস দেওয়া থাকে। মোট 7টা তফসিল মনে রাখার জন্য একটা সহজ ছন্দ আছে: সব, নির্বাচন, সীমানা, স্বাধীনতা, জাতীয়, সংসদীয়, উপজেলা। দেখুন, সব দিয়ে শুরু মানে বিভিন্ন পদের শপথ, নির্বাচন মানে রাষ্ট্রপতি নির্বাচন। এভাবে ছন্দটা মনে রাখলে 7টা তফসিলের বিষয়বস্তু মনে রাখা একদম সহজ। তো আমরা গল্প, ছন্দ আর লজিক দিয়ে সংবিধান মনে রাখার অনেকগুলো কৌশল দেখলাম। এখন প্রশ্ন হলো, এই কৌশলগুলো ব্যবহার করে সংবিধানের কোন অংশটা সবার আগে ঝালিয়ে নেওয়া যায়? সেটা মৌলিক অধিকারই হোক বা রাষ্ট্রের মূলনীতি। আসল কথা হলো শেখারে পুরো প্রক্রিয়াটাকে সহজ আর মজার করে তোলা।